বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নতুন বছর যাত্রা শুরু করলো নতুন আশা নিয়ে। সেই আশা হচ্ছে ভ্যাকসিন সবাই পাবে এবং পৃথিবী করোনা মুক্ত হবে। বিদায়ী বছরটি পৃথিবীর ইতিহাসে এমন একটি বছর যে গোটা পৃথিবীকে চরম অনিশ্চয়তায়, চরম অস্থিরতায়, চরম উদ্বেগের মধ্যে, চরম উৎকণ্ঠার মধ্যে কাটাতে হয়েছে একটা ছোট্ট অণুজীবের কারণে। এবং প্রতিটি মানুষ স্বাস্থ্য চিন্তায়, মৃত্যু ঝুঁকিতে ছিল এবং সেই রেশ এখনো কাটেনি। এরই মধ্যে পৃথিবীতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতিতে নানা রকমের মেরুকরণ, নানা রকমের সমীকরণ আমরা দেখতে পেয়েছি। ভ্যাকসিন নিয়েও এক ধরনের রাজনীতি, এক ধরনের যার সম্পদ আছে তার আধিপত্য, যার নেই তার জন্য অনিশ্চয়তা, সেটিও আমরা দেখতে পেয়েছি। অনেকেই বলছেন যে নতুন এক বিশ্ব ব্যবস্থার মধ্যে কোভিড-19 পৃথিবীকে ঠেলে দিয়েছে, পুরনো দিনে পৃথিবী ফেরত যাবে না। কিন্তু পুরনো দিন থেকে পৃথিবী আসলে পুরনো সময় থেকে কতটা বেরোতে পারবে দ্রুত বা তাড়াতাড়ি, রাতারাতি, সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। আমি কথা না বাড়াই, এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে ঢাকার শ্যামলীর বাসা থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ, দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, এবং তিনি কথা বলবেন আজকে আগের দিনের কথা, সামনের দিনের কথা। স্টুডিওতে বসা আছেন ভূ রাজনীতি বিশেষজ্ঞ, বিশ্লেষক, আলোচক, যেভাবেই বলি না কেন, দীর্ঘদিন যাবৎ করছেন। আলোচনা শুনলেই তেমনটাই মনে হয়, লেখালেখি করেন। আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি, বা আন্তর্জাতিকভাবে নানান স্বীকৃতিও তার আছে। লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা আহমেদ সাঈদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কেমন গেল 2020 পৃথিবীর জন্য এবং বাংলাদেশের জন্য? আমরা জানি সেই পুরনো আলোচনা কোভিড, সেই আলোচনার বাইরে গিয়ে কোভিডকে কেন্দ্র করে কিংবা কোভিডকে পাশ কাটিয়ে পৃথিবীটাকে আপনি কেমন দেখলেন? সূচনায় যদি আপনি 5 মিনিট আমাদেরকে বলেন, তারপরে আমরা আলোচনাটা এগিয়ে নেব। ধন্যবাদ প্রফেসর শাহিদুজ্জামান। এমনই একটা আনপ্রেডিক্টেবল পসিবিলিটি যে আমরা রিয়েলি নিশ্চিতভাবে বলতে পারি না যে বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার যেভাবে আমরা চিনে এসেছি, ওয়ার্ল্ড অর্ডার একইভাবে কন্টিনিউ করবে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে। আমরা এখনো বুঝতে পারছি না যে আদৌ এই বছরে এই কোভিড বাস্তবতা আমাদেরকে রেহাই দেবে কিনা। কেননা পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কোভিডের মাধ্যমে এখন এমন ভাবে আক্রান্ত যে সর্বকালের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষ পরলোক গমন করছেন এমন হারে, যেটা আগে অচিন্তনীয় ছিল। এমনকি ক্যালিফোর্নিয়ার মতো স্টেট, যারা কিনা প্রথম মাসগুলোয় অত্যন্ত সার্থকভাবে মোকাবেলা করেছিল, তারা এখন হিমশিম খাচ্ছে ক্যালিফোর্নিয়াতে। কলোরাডো, তারপর এমনকি স্বল্প পপুলেটেড স্টেটস যেমন ড্যাকোটাস, মন্টানা, এইসব জায়গায় ছড়িয়ে পড়েছে। যাই হোক, কোভিডের যে টিকা এখন ইন্ট্রোডিউসড হয়েছে, আমরা সবাই প্রার্থনা করছি যেন এটা কার্যকর হয়। তাই এই কোভিডের বাস্তবতাকে বাদ দিয়ে তারপর যদি আমরা দেখি বিশ্ব ব্যবস্থাকে, এখন নিশ্চিতভাবে এটুকু বলা যায় যে একটা প্রতিযোগিতা সুস্পষ্টভাবে লক্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী তার যে আধিপত্য ছিল, এই কোভিডের মাধ্যমে এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে চীন তার অত্যন্ত শক্তিশালী বৈজ্ঞানিক প্রচেষ্টার মাধ্যমে কোভিডের পরিণতিটাকে অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এটা হয়তো বলাটা অত্যুক্তি হবে না। এখন দেখা যাচ্ছে যে চীনে কোভিড সংক্রান্ত মৃত্যু নিম্নতম পর্যায়ে নেমে এসছে, বলতে গেলে কোন রকম সেরকম কিছু হচ্ছেও না। যার ফলে আমরা এরকম চিন্তা করতে পারি যে আগামী দিনগুলোতে, এই বছরে চীন হয়তো বিশ্বব্যাপী তার একটা নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এবং তার ইন্ডিকেশনস গুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি
যে পূর্ব এশিয়ায় অনেকগুলো উন্নত দেশ মিললে এবং কিছুটা প্রায় উন্নত বলতে গেলে আসিয়ান দেশগুলোকে মিললে একটা জোট গঠন করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, এবং এখানে অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড এইরকম ও আসিয়ান দেশগুলো মিলে চীন অত্যন্ত সুচিন্তিত ভাবে এবং একটা ফিউচারিস্টিক গ্লোবাল ইকোনমি তৈরি করার প্রয়াসে যে সংগঠন গড়ে উঠেছে, তার আকস্মিকতা সবাইকে বিমোহিত করেছে। ভারত সেখানে যাবার প্রচেষ্টায় প্রয়াসের থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এসছে। সেটা কি সঠিক সিদ্ধান্ত ছিল কি না, সেটা নিয়ে ভারতে বেশ ভালো বিতর্ক চলছে। তাই যে আগামী দিনের যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে মার্কিন যে অর্থনৈতিক উপস্থিতি ইউরোপে, আমরা হয়তো এটা ধরে নিতে পারি যে বাইডেন প্রশাসন ইউরোপের সাথে আবার হারিয়ে যাওয়া যে প্রক্রিয়াগুলো ছিল ট্রাম্পের সময়, যেগুলো ব্যাহত হয়েছিল, সেগুলো আবার অত্যন্ত নিবিড় ভাবে আবার সংযোজন করবেন। প্রফেসর শাহিদুজ্জামান, ইউরোপ তো আবার চীনের সঙ্গেও তার সখ্যতা বৃদ্ধির একটা নতুন প্রয়াস নিয়েছে এবং নিজের স্বার্থ দেখতে হবে। জি, এক্স্যাক্টলি, এটা ওই ট্রাম্পের সময়কার যে প্রক্রিয়া ট্রাম্প ইম্পোজ করেছিল নেটোর উপরে এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, তারই প্রেক্ষাপটে কিন্তু নৈকট্যের বন্ধন ডেভেলপ করেছে। চীন আবার জিও স্ট্র্যাটেজিক লিঙ্কস ডেভেলপ করছে, সরাসরি রোড লিঙ্কস ডেভেলপ করছে রাইট টু দ্য হার্ট অফ ইউরোপ, চায়না থেকে মধ্য এশিয়া হয়ে, এবং সেটাকে অনেকটা একটা লো প্রোফাইল স্ট্যাটাসে রাখলেও বোঝা যায় যে চীন আগামী দিনগুলোতে ইউরোপে তার অর্থনৈতিক কার্যক্রম আরো সুসংহত করতে সক্ষম হবে। বাইডেন প্রশাসনের ধারায় আনতে পারবে কিনা, নেটো তার পুরনো শক্তি ও সম্মান ফিরে পাবে কিনা, যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমান আগামী 2 সপ্তাহের মধ্যে বাইডেন প্রশাসন যখন দায়িত্ব নেবে, তার সেক্রেটারি অফ স্টেট, তিনি মূলত একজন ইউরোপিয়ান এক্সপার্ট, ইউরোপেই তার কর্মজীবনের একটা বড় সময় কাটিয়েছেন। আবার অন্যদিকে তিনি বলতে গেলে বাইডেনের ভাইস প্রেসিডেন্ট সময়কালে তার ডান হাত ছিলেন পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়গুলোতে। বাইডেনকে তিনি তার গুরু হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এদিক থেকে দেখতে গেলে বলা যায় যে একটা খুব কার্যকর একটা সংযোজন ঘটবে রাষ্ট্রপ্রধান এবং আমলাতন্ত্র, পররাষ্ট্রনীতি আমলাতন্ত্রের যে প্রক্রিয়া সেখানে। এবং আমাদের জন্য এটাই দেখার হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতখানি কার্যকর ভাবে বিশ্ব ব্যবস্থায় তার কর্তৃত্ব আগেকার মতো কাছাকাছি হলেও ফিরিয়ে আনতে পারে কিনা। যদিও আমার ধারণা হচ্ছে, ব্যক্তিগত ধারণা হচ্ছে, বিশ্ব ব্যবস্থা কোনোভাবেই আর আগের ধারায় থাকবে না। জি, আসবো আবার প্রফেসর শাহিদুজ্জামান আপনার কাছে আমি শুনতে। ডক্টর সিনাম সাঈদ, আপনার সূচনা বক্তব্য। আমি শুধু এটুকুই বলবো, শহীদুজ্জামান ভাই যেটা বললেন যে আমেরিকা তার আগের জায়গায় ফিরে যেতে পারবে কিনা, পারার কোনো কারণ নেই। উনি বিশ্বের কথা বলেছেন, বিশ্বের কথা বলতেছি। বিশ্বের প্রেক্ষাপটে আমেরিকা আগের জায়গায় ফিরতে পারবে কিনা, পারার কোনো কারণ নেই। কারণ পানি অনেক দূর গড়িয়ে গেছে। এখন যাদেরকে আপনি একসময় মূল্যায়ন করতেন না, সেই শিশু কিন্তু যুবক হয়েছে, যুবক কথা বলতে শিখেছে। কিন্তু চীন আগে গেছে, কিন্তু এই সমস্ত দেখে ন্যাটোর মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে। ইরান আগে যাচ্ছে, ইরান নিজেই বলেছে যে 25% ইউরেনিয়াম নিয়ে এসে কাজ করে বলছে, ওপেন বলে দিয়েছে। এবং দেখেন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে গত পরশু, তারা বলেছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সৈন্যদেরকে তারা যে কোনো ভাবে হটাই দিবে এখানে। অর্থাৎ সুলেমানি হত্যাকাণ্ড কিন্তু তারা এখনো ভুলে নেই। কিন্তু বিভিন্ন কারণে ট্রাম্প যে বিশ্ব রেখে গেলেন, যে বিশ্ব নিয়ে তিনি কথাবার্তা বলছিলেন, সেই বিশ্ব কিন্তু জো বাইডেনের সামনে এসে যাবে। এবং এটা বিধ্বস্ত বিশ্ব, যেটা নিয়ে আমেরিকান যে নতুন যে অর্থমন্ত্রী হবেন, তিনি তার সমাপনী একটা বক্তব্যে বলেছেন যে আমেরিকান ট্র্যাজেডি এবং আমেরিকান ডিবাকল ক্রাইসিস বলেছে সে। ট্র্যাজেডিটা কি? ট্র্যাজেডি হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থনীতি ধস নেমে গেছে, এটাকে ঠিক করতে হবে। আপনার সামরিক খাতটা ঠিক করতে হবে, বেসামরিক ব্যবস্থাটা ঠিক করতে হবে, সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সব। বিশেষ করে মধ্যম নিম্ন স্তরের যে ব্যবসায়ী যারা আছে, তারা তো আমেরিকাতে খুব সংকটের মধ্যে আছে। যখনই কোনো প্রণোদনা আসে চলে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাছে, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবে? এবং এই যে সমস্যাগুলো দাঁড়িয়ে গেছে এখানে, এগুলি নিয়ে চিন্তা করতে দেখা যায় এই আমেরিকা সেই আমেরিকা হবে না।
যদিও জো বাইডেন বলেছেন তিনি ডেমোক্রেসি সম্মেলন ডাকবেন, আপনি বলতে পারেন, কিন্তু আপনাকেই তো প্রশ্ন করা হবে আগামীতে আপনি কিসের ডেমোক্রেসি সম্মেলন করবেন? আপনার আমেরিকার অবস্থা কি এখানে? আর আমেরিকাকে আপনার যে মূল্যবোধ, আপনার সংজ্ঞা ডেমোক্রেসির যে সংজ্ঞাটা মূল্যবোধের, সেটা আমেরিকান সংজ্ঞা, যে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে আগাচ্ছেন আপনি। আপনার দেশ আমার দেশ তো এক না, এই কথা আগে মানুষ বলতে পারতো না, এখন চীন তো সামনে এসেছে, চীন তো বলে দেবে যে আপনার ডেমোক্রেসি ফেল করছে। ওয়েস্টার্ন চীনের এক মতবাদ ফেল কোথায় করলো? তার ডেমোক্রেসি তো স্ট্রং, যে সেটি প্রমাণিত হলো, তার ইনস্টিটিউশন শক্তিশালী, তার সিস্টেম শক্তিশালী। কথা আছে, তার ডেমোক্রেসি প্রমাণ হচ্ছে ঠিকই, কিন্তু তার ভিতরে কিন্তু গলদ আছে। কিন্তু আজকে দেখেন সেই ইলেকট্রাল কলেজের কথা হচ্ছে, কিন্তু সেটা রিফর্ম করা দরকার আছে কিন্তু, এবং আমেরিকান কংগ্রেসের রিফর্ম করা দরকার আছে কিন্তু, অনেক কিছু আছে কিন্তু। তারপরে ধরেন আমেরিকা এখনো চলতেছে কিন্তু নন পার্টিজান ওয়েতে, রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন কিন্তু দলের থেকে না, কিন্তু তারা বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতেছেন, দিয়ে দিচ্ছেন। আগামীতে দেখা যাবে রাষ্ট্রপতি কাকে, একমাত্র ট্রাম্পের ক্ষেত্রে। ট্রাম্পের কথা বলতেছি, আপনি ইসের কথা বলেন না, জিমি কার্টারের কথা বলেন, অনেকেই ছিল এরকম। আমেরিকার রাজনীতি অনেক হয়, যারা বাইরে নিয়ে আসে, বিভিন্ন গভর্নরকে নিয়ে আসে, সেনেটরদের নিয়ে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে আগামীতে এটা দেখা যাবে আমেরিকার রাজনীতি পরিবর্তন আসবে, কিন্তু তারাও দল প্রথা হয়ে যাবে, কিন্তু দল ভিত্তিক হতে হবে। আগামীতে যে নমিনেশন পাবে সে দলীয় নমিনেশন সে পাবে, কিন্তু দলের বাইরে আসতে পারবে না। কিন্তু এই যে পরিবর্তনগুলো, কিন্তু যারা এসেছেন তারা তো দলের নমিনেশন নিয়ে এসেছেন। নমিনেশন এক জিনিস আর দলে আছে এক জিনিস, কিন্তু আপনি বাংলাদেশ নমিনেশন অনেকে এমপি হচ্ছে, দলের লোক না, দলের লোক না, সেটা আমেরিকাতে সেটা বেশি হচ্ছে, কিন্তু বিশেষ করে এত বড় পদে। তো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে, প্রশাসনে, সব জায়গায় কিন্তু একটা পরিবর্তনের হাওয়া বসে গেছে, এবং সবচেয়ে বড় হাওয়াটা হচ্ছে আমেরিকাতে যে ধর যেটা নেমেছে মূল্যবোধের। আমি আপনাকে বারবার বলেছি যে ডেমোক্রেটিক পার্টির বড় চ্যালেঞ্জ হবে আমেরিকান সংস্কৃতি, যে খ্রিস্টান সংস্কৃতি, ভেনুস মুস কাস্টম, সেটা নষ্ট করে দিয়েছে। তাদের মূল হচ্ছে তারা লেসবিয়ান পলিসিতে চলে গেছে, তারা প্রো চয়েসে চলে গেছে। কিন্তু এই মৌলিক ফান্ডামেন্টাল জীবনের সাথে বিপরীত মুখে যে আপনি যত ভালো কথা বলেন, আপনি যখন বিশ্ব সম্মেলনে কল করবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি মূল্যবোধের কথা বলছেন, আপনার দেশের মূল্যবোধ কোথায়? আপনার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ সব নষ্ট হয়ে গেছে। ওখানকার ছেলে মেয়েরা তো সে আদর্শিক হবে না। সুতরাং আমেরিকার মেসেজটা কি? এই ক্ষেত্রে কিন্তু পার পেয়ে যাবে চীন। চীন কিন্তু ইতিমধ্যেই তাদের বিখ্যাত দার্শনিক তাকে সামনে নিয়ে এসেছে কিন্তু, এবং তাকে দিয়ে কথা বলাচ্ছে কিন্তু এটা। এবং তার মতবাদটা কি? তার মতবাদ কিন্তু একেবারে ক্লিন মতবাদ তার, এবং সেই মতবাদ যদি বিশ্বে তারা মূল্যায়ন করতে পারে, ইউনিভার্সালাইজেশন করার চেষ্টা করতেছে কিন্তু তারা। আমাদের শি জিনপিং কিন্তু কখনো বলেন কমিউনিস্ট পার্টির মতবাদ না, উনি কিন্তু সেই দার্শনিকের মতবাদের কথা বলতেছেন। এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে আগামী পৃথিবীতে দুটা জিনিস স্পষ্ট। অর্থনীতির ক্ষেত্রে চীন যদি 2027 সালে যদি 1 নম্বর শক্তি হয়ে যায়, প্রেডিকশন না, দার্শনিকের মতামত বলছেন, সবই বলছেন, কিন্তু মানে আমেরিকা যে ভ্যালুস গোটা পৃথিবী জুড়ে, সেই ভ্যালুসটা দেখেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত করেছে, এবং যেটা দেখেছি, শুনেন, প্রশ্ন হচ্ছে যে এবং যে আকাঙ্ক্ষা আমাদের মতো দেশের সাধারণ মানুষের মধ্যে আছে, আমেরিকা সম্পর্কে কিন্তু সেই ভ্যালুস তো চায় না প্রতিষ্ঠা করতে পারে। আমেরিকা সম্পর্কে তৃতীয় বিশ্ব যা ভাবে, এই ভাবনার মধ্যে অর্ধেক মাইনাস করে দিলাম, জি, না বুঝা কথা বলে। কিন্তু প্রথম 5 মিনিট শেষ, সো আমি প্রফেসর শাহিদুজ্জামানকে আবার মাইকটা দিচ্ছি, সো উনি বলবার পরে আপনি কন্টিনিউ করবেন। প্রফেসর শাহিদুজ্জামান। ধন্যবাদ। এই পয়েন্টে যে আমার খুব আগ্রহ ছিল কথা বলতে। আমি কিন্তু ডক্টর সিনহার সাথে এই বিষয়ে মোটেও একমত হতে পারছি না। আমার কাছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকশনসটা হয়ে গেল, সেটা এক বিশ্বে দ্বিতীয় মহাযুদ্ধের পর এত তাৎপর্যপূর্ণ এবং এত দৃষ্টি আকর্ষণকারী নির্বাচন, এবং মানুষের ভোটের ক্ষমতা, তার যে প্রজেকশন, মার্কিনী যে প্রতিষ্ঠানিক কাঠামো যে কত শক্তিশালী, কত প্রো পিপল, এরকম উদাহরণ আর কখনো রাখেনি। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের জয় জয়কার নিশ্চিত করতে পেরেছে। এখানে আমাকে না বলেই পারছি না যে ট্রাম্পের মতো একজন অস্বাভাবিক, অমানুষ এবং একটা মানুষের পর্যায়ে পড়ে না এমন একজন ব্যক্তি, আমার ভাষা মার্জনা করবেন, যিনি ঠান্ডা মাথায় ইরানের একজন খ্যাতনামা দেশপ্রেমিক জেনারেল সুলাইমানি তাকে খুন করেছেন, একজন হত্যাকারী প্রেসিডেন্ট, যা কিনা আমেরিকান রাজনীতিবিদদের লজ্জিত করেছে। বিবিসি স্বয়ং জেনারেল সুলাইমানিকে নিয়ে দীর্ঘ প্রোগ্রাম করেছে তার প্রতি সম্মান জানানোর জন্য। কিন্তু তারপরও আমি বলবো যে যেভাবে ট্রাম্পকে নামিয়ে আনা হয়েছে, ট্রাম্পের মতো ষড়যন্ত্রকারী, যে মাত্র গতকালও চেষ্টা করেছে, তার টেলিফোন কনভারসেশনে দেখা গেছে তিনি জর্জিয়ার গভর্নরকে জঘন্য ভাষায়, মানে এই ভাষা শুধু পৃথিবীর হাতে গোনা 2-1টা দেশেই হয়তো লক্ষ্য করা যাবে, বলছে যে যেভাবেই পারো তুমি ভোট সংখ্যা
বৃদ্ধি করার চেষ্টা করো, যেন এই দুটো সেনেটোরিয়াল সিট কোনোভাবেই না হারানো হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে জর্জিয়ার যে রেজাল্ট ছিল তা যেন আবার পাল্টে দেয়া হয়। এটা তার আগেকার বলা কথাগুলো, কিন্তু সেগুলো যখন জনসমক্ষে প্রেরিত হয়েছে তাতে মানুষের মূল্যায়নের মাত্রা ঠিক করে তারা মানে যে রিয়াকশনস গুলো আমরা দেখতে পেলাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সিএনএন এ, তাতে বোঝা যায় যে মার্কিনেরা যে আপনি যে কথাটা বলেছেন মূল্যবোধ ভ্যালুজ যে কত গুরুত্বপূর্ণ রোল প্লে করে মার্কিনী ব্যবস্থায় তার প্রমাণ সামনে চলে এসছে। সুপ্রিম কোর্ট এক অসাধারণ সামর্থ্য দেখিয়েছে যে 6-3 রিপাবলিকান মেজরিটি হওয়ার পরও কিন্তু সুপ্রিম কোর্ট অটল থেকেছে ট্রাম্পের পরাজয়কে সেভাবে প্রতিফলিত করার ক্ষেত্রে। আমেরিকান কংগ্রেসে আমরা লক্ষ্য করি যে অত্যন্ত টাইট রেস হয়েছে লোয়ার হাউসে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, এখানে কিন্তু রিপাবলিকানসরা আগের চেয়ে ভালো করেছে এবং ন্যান্সি পেলোসি যে আবার স্পিকার হয়ে আসলো এটা কিন্তু খুব ন্যারো মার্জিন, মাত্র 6 ভোটে she got elected as the speaker of the lower house। তারপর সেনেটে দেখেন দুদিন পরে যে আউটকাম হবে, আমার ধারণা যে হয়তো রিপাবলিকানরাই সিট দুটো রিটেইন করবে। কিন্তু বাই এনি চান্স যদি এমন হয় যে 50-50 হয়ে যায় রিপাবলিকান ডেমোক্রেট, সেখানে ভাইস প্রেসিডেন্টের কাস্টিং ভোটে এর ফলে যে পরিবর্তন আসতে পারে, আমি মানে প্রার্থনা করছি যেন ডেমোক্রেটসরা সেনেটেরও কন্ট্রোল পায়। যদি তা না ঘটে তাহলে মার্কিন সিস্টেম আবার বলতে হয় স্যালিউট টু দেয়ার ডেমোক্রেসি, যে চেকস এন্ড ব্যালেন্স এখানে এত কার্যকর ভাবে গড়ে উঠেছে যে কারো পক্ষে কখনো সম্ভব হবে না। এমনকি বাইডেন। প্রফেসর শাহিদুজ্জামান, এই যে চীনের কথা, চীন তো আসলে অর্থনৈতিক ভাবেই নয়, এখন তার রাজনৈতিক প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে, সামরিক কর্তৃত্ব বিস্তারের তার একটা চেষ্টা আছে, এবং চীন একার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে। এবং আমরা যে আমাদের দেশেও দেখি, আমি যদি আমাদের দেশের রাজনীতিবিদ বলি, বুদ্ধিজীবী বলি, ব্যবসায়ী বলি, অনেকেরই কিন্তু মাইন্ডসেট কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটা চীনের প্রতি তাদের সহানুভূতি বা চীনকে অনেক ক্ষমতাবান মনে হচ্ছে। বাট এবং চীনের জিডিপি, যদিও জিডিপির হিসেব দিয়ে দেখলে ভারত শীর্ষ 10-এর মধ্যে আছে, কিন্তু ভারত সেই অর্থে উন্নত বিশ্বের মধ্যে পড়ে না। সো সেই জায়গায় আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে চীন এবং যুক্তরাষ্ট্রের এই যে লড়াই একক কর্তৃত্ব প্রতিষ্ঠার, সেটি আপনি কতটা দেখতে পান, নাকি এটি ওই মাল্টিল্যাটারিজম, মাল্টি পেয়ার্স বা মাল্টিপোলারিজম, মানে কি দেখেন আসলে আপনি? না একটা ইউনিপোলার ওয়ার্ল্ড দেখতে পাবেন, বা আদৌ তার বাস্তবতা কি? এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মতো, প্রত্যেকের স্বার্থে যার যার মতো করে চলছে। আবার পাশাপাশি এও দেখছি যে নানা রকমের মেরুকরণ, নানা রকমের সমীকরণ পৃথিবী জুড়ে নানান অঞ্চলে হচ্ছে। সব মিলিয়ে আপনি এই দুই শক্তির যে লড়াই, সেটিকে কিভাবে? আবার কেউ মনে করছেন যে চীনা একজন নেতাই বলছিলেন যে বাইডেন প্রশাসনের সঙ্গে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি আশা করছেন যে তাদের সম্পর্ক হয়তো উন্নত হবে। সব মিলিয়ে যদি খুব ছোট্ট করে বলেন, পরে বিস্তারিত আপনার কাছ থেকে আমি শুনবো। আমি আবার ডক্টর সিনহার কাছে যাব। ধন্যবাদ, যথার্থ প্রশ্ন করেছেন জিল্লুর। আমি কিন্তু বলবো যে এই যে বাইডেন যে জিতলো ইলেকশনে, তার ফলে আমেরিকান পলিটিক্সে মূল্যবোধ, মোরালিটি, নৈতিকতা তার সামনে চলে এসছে। হ্যাঁ, সত্যি অনেক প্রশ্ন রয়েছে, ফিলিস্তিন প্রশ্ন, ইসরায়েলের বাড়াবাড়ির প্রশ্ন, কিন্তু যে জিনিসটা সবচেয়ে শক্তিশালী বাস্তবতা, আণবিক অস্ত্র বা অর্থনৈতিক সামর্থ্যের চেয়েও, যাকে আমরা চোখে দেখি না, অথচ যেই জিনিসটি বিশ্ব ব্যবস্থায় এখনো বিশ্ব ব্যবস্থাকে টিকে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তা হচ্ছে মূল্যবোধ। এবং আমেরিকার সাধারণ মানুষ তারা প্রচন্ড ভাবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে আমেরিকা তার ফাউন্ডিং ফাদার্স এর যে মূল ধর্ম সেটা বজায় রাখতে পেরেছে। এবং স্পেশালি আপনি যদি কৃষ্ণাঙ্গদের দিকে তাকিয়ে দেখেন, কৃষ্ণাঙ্গরা এবং এশিয়ান পপুলেশন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব
একটা দেশ তাদের যে দেশপ্রেম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এটা প্রচন্ড শক্তিশালী ভাবে ফুটে উঠেছে। এটা ক্লিয়ারলি বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সত্যিকার অর্থে একটা মেল্টিং পট, আজকে একটা বাংলাদেশীয় যে আমেরিকাকে আপন দেশ হিসাবে ভাবতে গর্ববোধ করে, এই জিনিসটা কিন্তু আপনি আর চীনে কোনোদিন দেখতে পাবেন না। চীন যদি সেদিক থেকে আপনি লক্ষ্য করেন, তার নগ্ন শক্তি থাকতে পারে, তার অর্থনৈতিক সামর্থ্য থাকতে পারে, কিন্তু চীন একটি টোটালিটারিয়ান সিস্টেম। এখানকার ব্যাপক জনগোষ্ঠী, ইয়াঙ্গার জেনারেশন, তারা একদম প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে তাদের এই টোটালিটারিয়ান অপশনের মধ্যে থেকে তাদের ব্যক্তিগত জীবনধারায় যে নতুন স্বাচ্ছন্দ্য, সৃষ্টিশীলতা, সেগুলো আনার কোনো উপায় নেই। চীন মূল্যবোধের ক্ষেত্রে রোহিঙ্গা প্রশ্নে যে ভোট দিয়েছে, এত শক্তিশালী কমিটমেন্ট মায়ানমারের প্রতি যে তার ওই চিন্তাধারাকে রাশিয়া ভায়োলেট করতে সাহস পায় না। অর্থাৎ চীন মিত্র হিসাবে রাশিয়ার কাছ থেকে এটা সম্পূর্ণভাবে আশা করে কোনোভাবেই টলবে না। চীন এমন একটা ধারা তৈরি করছে যে বিশ্বে জেনোসাইডকে সে খোলাখুলি ভাবে অ্যাপ্রুভ করছে। আজকে চীন ভাবছে যে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে মায়ানমারের পক্ষে ভেটো দেওয়া সমীচীন। আজকে হয়তো চীন মনে করছে যে এই ভেটোর ফলে সে কোনো কিছুই হারাবে না, বরং তার যে জিও স্ট্র্যাটেজিক গেইনস ওই বে অফ বেঙ্গলে, আরাকানে, চীনের ভিতর দিয়ে, সেটা সুস্পষ্ট। কিন্তু চীনের এটা একটা মস্ত বড় পরাজয়। ভবিষ্যৎ সেটা বলে দেবে এবং আমরা বিশ্বে জানতে পারবো চীন বিশ্ব ব্যবস্থার দায়িত্ব নেয়ার মতো সামর্থ্য, বিশ্বাস, মূল্যবোধ কোনোটাই তার আসে নাই। চীন ৭১ যে বিশ্বাসঘাতকতা করেছে মানবতার প্রশ্নে, বাংলাদেশের জন্মের বিষয়ে ভেটো প্রয়োগ করে, তারা অতীতে যে ধরনের নির্বিকার অমানবিক আচরণ করেছে, আজকে এই ২০২০ সালে ২১ সালে দাঁড়িয়ে চীনের সেই একই আচরণ। কেন চীন ফ্লেক্সিবিলিটি দেখাতে পারছে না, সেটাই হচ্ছে $মিলিয়ন প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই পরাজিত করে দেয়। এই প্রশ্নই আপনাকে আমি থামিয়ে দিচ্ছি। ডক্টর সিনহা আহমেদ সাঈদ। আমি শহীদুজ্জামান ভাইয়ের সাথে অনেক ব্যাপারে একমত, কিছু দ্বিমত কিছু থাকতেই পারে। বিশেষ করে চীন সম্পর্কে যেভাবে বলা হলো, আমেরিকা কি? চীন যেমন আমাদের সহযোগিতা করে মুক্তিযুদ্ধ আমেরিকাও করে। বাট এই যে চীন আমেরিকা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে থাকবে, আপনি পরে উত্তর দিবেন। তার আগে প্রফেসর শাহিদুজ্জামান উত্তর দেবেন, মানে আপনার এই পর্বের শেষে, যে এই যে আমরা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ব্রিটেন এগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো কি খুব একটা আমাদের জন্য প্রয়োজনীয় কিনা, বা কতটা প্রয়োজনীয়, কেন প্রয়োজনীয়, সেই আলোচনা শুনবো আপনার পরের পর্যায়ে। তার আগে প্রফেসর শাহিদুজ্জামান, আপনি যেখানে ছিলেন, মৌলিক একটা প্রশ্ন করেছেন, সেটা পরে শুনবো, এখন না, পরের পর্যায়ে। আপনি যেটা বলতেছিলাম চীন কেন প্রয়োজনীয়, যে আপনি বলছেন আমেরিকা সম্পর্কে যেটা বলতেছিলাম আমি, যে আমেরিকা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেনি। উনিও কিন্তু আমাদেরকে যখন তার স্বার্থে না গেছে করছে। যেমন ধরেন সোলেমানিকে হত্যা করেছে কে? ট্রাম্প। লাদেনকে হত্যা করলো কে? কোল্ড ব্লাডেড মার্ডার। কিন্তু লাদেনকে তৈরি করছেন আপনি, সন্ত্রাসী বানাচ্ছেন আপনার, হত্যা করেছেন কিন্তু আপনি। আমরা টিভিতে দেখেছি সেই অট্টহাসি হিলারি ক্লিন্টনের, ওবামার হয়েছে, কিন্তু সেগুলো আমেরিকান ফরেন পলিসিতে তাদের যে জাতীয় স্বার্থ যেটা, সেটা ব্যাখ্যা তাদের আছে। কিন্তু আমরা বুশকে দেখেছি জাতীয় স্বার্থবাদী মানবতাবাদী সংগঠন দিয়েছে মানবাধিকারের সংজ্ঞা, যারা আমেরিকার পক্ষে থাকবে সেটাই সত্য, বাকিগুলো মিথ্যা। সুতরাং আমেরিকাকে আমি ঢালাও ভাবে বলবো না যে এতগুলি প্রেসিডেন্ট, 46 প্রেসিডেন্ট, এক একটা প্রেসিডেন্ট একটা মতবাদ, যে তারা বলতো মতবাদে চলতো তারা, কিন্তু একটা মূল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ছিল কি, আমাদের জাতীয় স্বার্থ পৃথিবীতে যে কোনো ভাবে রক্ষা করতে হবে। এই যে সিআইএ যে ক্লাসিফাইড ডকুমেন্টস বেরোচ্ছে আজকে, যে আপনাদের উইকিপিডিয়ার যে যাকে নিয়ে কথাবার্তা বলতেছেন সবাই, হ্যাঁ উইকিলি, দেখেন উনি তো কিছু তথ্য বের করেছেন, কিন্তু উইদিন দ্য ফোল্ড অফ আমেরিকান সিক্রেসি ডিপ্লোমেসি যা হচ্ছে সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ তারও থাকছে। আমরা কতটুকু জানি, অনেক কিছু তারা করতেছে কিন্তু এখানে, কারণ তাদের টার্গেট পৃথিবীটা আমি শাসন করব। আজকে মধ্যপ্রাচ্য সংকটটা কে করেছে, এই ম্যাপটা কে তৈরি করেছে? আমেরিকা তৈরি করেছে, মূলত ব্রিটিশ তার সাথে ছিল আর কি। সুতরাং বিশ্ব শাসন করতে গেলে কিছু ভালো ভালো কথা আপনার থাকবে, যেমন আমেরিকান ড্রিম। সাংবাদিক সুলেমান সে বইটাতে সে বলেছিল হোয়াট ইজ দ্য ড্রিম। সে বলছিল খ্রিস্টান ধর্ম বলছে মতবাদে যে তোমার মূল্যবোধগুলো সারা পৃথিবী ছড়িয়ে দাও। কাকে বলে? আমেরিকার বলতেছে। কে বলছে? খ্রিস্টান। যিশু এসে বলছে আপনাকে? আপনি সেই কথা ইউজ করেছেন, কিন্তু সেই মতবাদ কোথায়? যখন 1993 যখন উড্রো উইলসন বললেন ওয়ার্ল্ড মাস্ট বি মেড ফ্রি ফর ডেমোক্রেসি, উইলসনের বক্তব্য যেটা, তারা আটলান্টিক ক্রস করলেন, তারা সেখানে এখানে মন্ডো ডক্টরিন আসলো, তারপর আবার বললো এটা শেষ হয়ে গেছে।
আমাদের ওই যে আমেরিকান যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আগে, উনি বললেন এটা শেষ হয়ে গেছে। কোনোটাই শেষ নেই কিন্তু। আমেরিকা এক একটা সময় পলিসি দেয়, সেই পলিসিতে কি করে তার স্বার্থ সে দেখে সারা পৃথিবীকে সাজানোর চেষ্টা করেছে। চীনের কাছে না, চীনের সাথে তার একটা মৌলিক পার্থক্য অবশ্যই আছে, আমি এ ব্যাপারে আপনার সাথে একমত। চীনের যে শাসন ব্যবস্থা, টোটালিটারিয়ান সিস্টেম, আপনি এটা পৃথিবীতে খাওয়াতে পারবেন না। কিন্তু আপনার ভিতরে মানবতার যথেষ্ট অভাব আছে, সত্য প্রকাশন নিয়ে আছে আপনার ট্রাস্টওয়ার্দি, হ্যাঁ আপনার ট্রাস্টওয়ার্দি না, সেটা পাবেন না আপনি। চীনের প্রতি কিন্তু গণতান্ত্রিক ব্যক্তি আস্থা আনতে পারবে, কারণ চীনে আজকাল কোভিডের কথা আসেন না কেন, কোভিড আছে কি নাই আমরা জানি না, মিডিয়া সেখানে এক্সপোজ করতে পারতেছে না। তো উনি একবার বলে আসে, শেষ হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা সন্তুষ্টি, আমি চীনকে নিয়ে কিন্তু কোভিড নিয়ে কিন্তু কথা বলতে এই জন্য বলবো না, আমি তার কোনো তথ্যকে গুরুত্ব দিচ্ছি না এখানে। হ্যাঁ উনি যেটা করছেন, এখন তিনি ইউরোপে দিয়ে যাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিরাট চুক্তি কত পরশু আলোচনা হচ্ছে, তা চলবে, এবং ওখানে তিনি যাবেন। কিন্তু ন্যাটোকে তিনি দুর্বল করবেন সেখানে। এমন হতে পারে ইউরোপ ভিত্তিক চীন কেন্দ্রিক নতুন জোট হয়ে যেতে পারে, কিন্তু সেখানে সামরিক জোট হতে পারে। কিন্তু রাশিয়া চীন মিলে ইউরোপে কিছু লোক নিয়ে করে ফেলাতে পারে। একসময় ওয়ার্সো ছিল, কিন্তু ওয়ার্সো নাই। কিন্তু আগামীতে যে আরেকটা ওয়ার্সো তৈরি হবে না বলা মুশকিল, কারণ আমেরিকা যত সহজে বলা হচ্ছে, রাশিয়া তো ন্যাটোতে ইনভেস্টমেন্টের কথা বলছে। হ্যাঁ ওটা বলবে, ওটা সব নাটকের খেলাই গেলি। শোনেন, পৃথিবীতে এই যুক্তরাষ্ট্র কথা আসতেছে কেন, যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতৃত্ব, সেটা হবে না কেন? পৃথিবী কিন্তু এখন সে ইউনিপোলার নাই, যে কোনো কারণে হোক। সবচেয়ে বড় শক্তি ন্যাশনাল পাওয়ার এন্ড ইকোনমিক পাওয়ার। অর্থ যার কাছে থাকবে না, ইউনিপোলার নেই, মানে ইউনিপোলার তো ওই ধারাবাহিকতায় তো বিশ্ব অনেকদিন চলেছে, একসময় ছিল। আফটার দ্য ফল অফ রাশিয়া, যুদ্ধের পরে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে চীন কতটা যুক্তরাষ্ট্রের সঙ্গে, চীন সেভাবে না, চীন সেভাবে বলি, চীনের কত অসুবিধা আছে কিন্তু এখানে। প্রথমত আগেই বলছি, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য চীন যদি না পারে, আর থ্রেট কে? থ্রেট আছে, চীন তো আগে গেছে, তার অর্থ আছে। তো অর্থ যার থাকে তার কুবুদ্ধি থাকে, কিন্তু তার শক্তি সঞ্চয় করার চেষ্টা করে। দেখেন পেন্টাগন জানালো ট্রাম্পকে এই 2-1 দিনের ঘটনা আগে, যে আফগানিস্তানে মার্কিন সৈন্যদেরকে হত্যা করার জন্য চীন ষড়যন্ত্র করতেছে। কি করতেছে? তারা ওখানে সন্ত্রাসী যারা বাহিনীকে তারা অর্থ যোগান দিচ্ছে। তাহলে আফগানিস্তানতে মার্কিন সৈন্য 2000 ন্যাটোর সাথে যুক্ত আছে, 2000 সৈন্য, কিন্তু তাদেরকে ওইখান থেকে উৎখাত করার জন্য চেষ্টা করতেছে। আজকে হিজবুল্লাহ বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে উৎখাত করা হবে। এগুলি সবগুলো চীন আছে, কিন্তু চীনের সাথে সবার একটা সম্পর্ক হয়ে গেছে, আর্থিক সহযোগ হচ্ছে। কিন্তু চীন বসে থাকবে না। হ্যাঁ, চীনের গ্রহণযোগ্যতা নিয়ে আমি শহীদ বেশে একমত, কারণ তার গ্রহণযোগ্যতা আপনি ওই যে কনফুসিয়ানিজম নিয়ে, এটা হবে না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে যদি আসতে চান, আপনাকে প্রমাণ করতে হবে ইউ বিলিভ ইন ডেমোক্রেসি, সেটা হবে না। কাজে আগামী বিশ্বে চীনের এই অবস্থানটা দুর্বল থাকবে। কিন্তু একটা প্লাস পয়েন্ট ফর আমেরিকা, আমেরিকার প্লাস পয়েন্ট কিন্তু এটা। এবং আমেরিকান ফরেন পলিসি তো অত চীনের মতো রেজিমেন্টেড না, তো এটা ফ্লাকচুয়েট করে। কিন্তু চীনের কোনো তথ্য পাবেন না। আমেরিকাতে মাঝে মাঝে কি করে গোপন নথি প্রকাশ করে দেয়, এটা নিরাপত্তা হুমকি স্বরূপ। কেন করে তারাই জানে। তারপর আসেন আপনি এই যে আজকে আমেরিকার কিছু হচ্ছে, আমি ট্রাম্পকে একটা বদ্ধ পাগল না, আমি মনে হয় তার একটা সাইকোলজিক্যালি সে নার্সিসিস্ট। এখন এই ট্রাম্প এই যে ঘটনাটা করলো, সেক্রেটারি অফ স্টেট জর্জিয়ার সাথে সে ফোনে আলাপ করেছে, এই ওয়াটারগেট কেলেঙ্কারির কথা আসেন, নিক্সন আরই পেতে ছিল, তার পথ চলে গেছে। ট্রাম্পের কি হচ্ছে? ট্রাম্প যদি বলে আমেরিকা গণতন্ত্রের কথা বলবেন, আমেরিকা ট্রাম্পকে একা, ট্রাম্পের সাথে 74 মিলিয়ন জনগণ রয়ে গেছে এখানে, কিছু তার নাই। এখন ট্রাম্প একা কেন? সবে কি পাগল না? আমেরিকা ডিভাইডেড, একটা রিপাবলিকান ডেমোক্রেট। আজকে ট্রাম্পকে যারা বুদ্ধি দেয় মার্শাল দেওয়ার জন্য, মার্শাল দিয়ে দেন। যারা বুদ্ধি দিচ্ছে, ট্রাম্প যে বলেছে 11,000 ভোট যে কোনো ভাবে তুমি ক্রিয়েট করো, বলেছে তো, তিনি তো বলে যাচ্ছেন। তো যদি এরকম হতো ট্রাম্প একা, আমি বুঝতাম ট্রাম্প একা না। তা আমি কেন বলবো যে আমেরিকা এখন সে আগে জায়গায় আসছে না? আমেরিকা মূল্যবোধের পতন ঘটছে। তো ট্রাম্প যখন তখন যা বলতেছে তাই হচ্ছে। উনি এখনো মাস্ক ব্যবহার করেন না, ওনাকে এটাকে তো বলা হচ্ছে ব্যবহার করতে হবে। ওনাকে কোর্ট সো মোড করেছে আমেরিকাতে, এই মিস্টার ট্রাম্প, হুএভার ইউ আর, তুমি কিন্তু কোভিড সরাতে পারবে না। আপনি কোন মূল্যবোধের কথা বলছেন? ওই মূল্যবোধ চুপ করে থাকবে না। ডেমোক্রেট ভোট পেয়েছে, পোস্টাল ভোট না হলে সে পাস করতে পারতো না। পোস্টাল ভোট না হলে আজকে ট্রাম্পই দ্বিতীয়বার ইলেক্টেড হয়ে যেত। কিন্তু এখানে বাস্তব চিত্র অন্য জায়গায় আছে কিন্তু এখানে। সুতরাং ট্রাম্প যতই পাগলামি করুক, কিন্তু পোস্টাল ভোটে মানুষের অংশগ্রহণ বেড়েছে, সময় না হলে বাড়তো না, বেড়েছে, এবং এটা ভালো। মানুষের অংশগ্রহণ আমি বলছি ভালো। যেমন বলা হচ্ছে যে আমেরিকানের জনগণ ভাবতেছে, আফ্রো এশিয়ানরা লোক ভাবতেছে আমি আমেরিকান। বাংলাদেশের একটা লোক ভাবছে সে আমেরিকান। কেন ভাববে না? নাগরিকত্ব পেয়েছে, কারণ নাগরিকত্ব পেয়েছে তো সে। আচ্ছা, চীন নাগরিকত্ব, চীন যদি এখন 1 কোটি লোকের বাংলাদেশ পাস দিয়ে দেয়, তারপর আমি চাই না, কষ্টে যাতে অস্ট্রেলিয়ান হই, এটা তো আপনি নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু নাগরিকত্ব আপনি পেয়েছেন, কিন্তু সে ওই দেশকে কতটা নিজের করে নিতে পারছে, বা ওই দেশ কতটা ওপেন তার ক্ষেত্রে। আপনি আমেরিকাতে এই জন্য পেরেছেন, আর আমেরিকাতে পেরেছেন এই জন্য যে সুযোগ সুবিধা ডেমোক্রেটিক কান্ট্রি তো আপনাকে দিয়েছে। আজকে না, 1947 আগে থেকে যাচ্ছে লোক যাচ্ছে এখানে, এই অঞ্চল থেকে সুযোগ দিচ্ছে, আপনি পাচ্ছেন
সুবিধা পাচ্ছেন কথা বলতেছেন, এই সুবিধা বন্ধ করে দেন, আমরা তার পক্ষে থাকবো না। দেখেন পৃথিবী চলছে কিন্তু সুযোগ সুবিধার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে। যেদিন আমেরিকা তার আর্থিক সুবিধা আর পারবে না, যেদিন কমান্ডগুলো প্যাসিফিক সেন্ট্রাল কমান্ডগুলো চালাতে পারবে না, শেষ অর্থ থাকবে না, আমেরিকা শক্তি থাকবে না। কিন্তু চীন চেষ্টা করবে এখানে। হ্যাঁ, আমি আবারও বলছি, চীনের জন্য এই মুহূর্তে বড় প্রয়োজন বিশ্বের সামনে একটা মতবাদ, কমিউনিজম না, কিন্তু মাল্টি পার্টি সিস্টেম মতবাদ, গণতন্ত্রের মতো আনার দরকার। সেটা না আনে তাহলে চীন আইডিওলজিক্যালি কিন্তু সে আগাতে পারবে না। বাট আর্থিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে যে ফাইটটা ট্রাম্প দিয়েছিল, এই যে ট্রাম্প যে চীনের সাথে বাণিজ্য যে ব্যাপারটা ঘটলো, তার কি হলো? এটা ওইখানে রয়ে গেল। চীন কি থেমে থাকবে? সে কি করছে? স্বর্ণের খনি কিনতেছে, শেয়ার মার্কেটে বড় বড় কোম্পানি সে কিনা ফেলেছে। আগামী তো চেয়ারে কি দেখা, কোভিডের পরে দেখবেন বড় বড় চেয়ারে বসে আসে চাইনিজ যায়। আপনি এটা কি করবেন? সে তো টাকাটা কিনে নিছে, আপনার স্টক মার্কেটে সে ঢুকে গেছে। কিন্তু সুতরাং চীনের আমেরিকার সেই মূল্যবোধগুলো আগের জায়গায় নেই। যদি থাকতো, আজকে ট্রাম্প যখন কথা বলছে টেলিফোনে, সেটা ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে, কি করেছে এখানে। আজকে বাংলাদেশ হলো কিন্তু লেখালেখি হতো, এরকম একটা ঘটনা ঘটলো। কিন্তু এটা হবে না। আপনি মূল্যবোধের কোন মূল্যবোধের কথা বলছেন? ওখানে কিন্তু লোক ঘুমায়। আমেরিকার জনগণের মধ্যে কিন্তু রাজনীতির সংখ্যা কম। উন্নত দেশে কিন্তু মানুষ পলিটিক্স করে না, তারা পলিটিক্স এড়াই চলে। কিন্তু আমেরিকা তাই, ওখানে রাজনীতি কারা করে? আমেরিকান সোসাইটিতে শিক্ষিত লোকেরা করে না। কিন্তু আমেরিকান সোসাইটিতে মধ্যবিত্ত রাজনীতি সব দেশে কিন্তু করে মধ্যবিত্ত লোকেরা, পন্ডিত শিক্ষিত করে না। কিন্তু আমেরিকাও তাই। আপনি ইন্টারনেট কারাপশনের কথা বলবেন, আমার একেবারে স্টাডি পুরো আছে না। আমি তো ধরেন একটা সময় দেখার সুযোগ পেয়েছিলাম, আমেরিকান কংগ্রেসম্যানদের কথা বলছেন না, যাই না রাখেন। এই আমেরিকান সিএ সে 80 দশকের দিকে একটা অফিস করেছিল ম্যানহাটনে। সেই অফিস করলো সৌদি আরবের ড্রেস ট্রেস পরে। কংগ্রেসম্যানরা কি করে দেখি, সেখানে সব কংগ্রেসম্যান হাত দিয়েছিল করাপশন করার জন্য। বুঝতে হবে কিন্তু ফেরেশতা না কেউ বলছি। জি, যে প্রশ্ন আমি করেছিলাম প্রফেসর শাহিদুজ্জামান, যে প্রশ্ন রেখেছিলাম যে এই আমেরিকা চীন নিয়ে আলোচনা করে আসলে আমাদের কি লাভ, বা এটা আমাদের জন্য আদৌ প্রয়োজন কিনা, বা প্রয়োজন থাকলে সেটা কেন, সেই আলোচনাটা একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। প্রফেসর শাহিদুজ্জামান। অবশ্যই আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের জন্য প্রাসঙ্গিকতা কি, আমি আমার বন্ধু ডক্টর সিনহাকে বলতে চাই যে যে কোনো সময়ের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধের বিজয় সমস্ত অতীতের সীমাবদ্ধতা ছাড়িয়ে উঠেছে। এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি, যদিও তিনি বললেন যে 70 মিলিয়ন লোক ট্রাম্পের জন্য ভোট দিয়েছে, কিন্তু 70 মিলিয়ন মানুষ তো পরাজিত হয়েছে। কারা ছিল সেই 70 মিলিয়ন? তারা ছিল শ্বেতাঙ্গবাদী, তারা ছিল অনেকেই এই রেসিস্ট, তারা কু ক্লাক্স ক্ল্যানের সমর্থক, তারা ছিল এক্সট্রিমিস্ট। কিন্তু তাদের পরাজয় ঘটেছে, যেটা অতীতে কখনো ঘটেনি। অতীতের কোন সময় আমরা যদি গত 50-60 বছর ধরে দেখি কিভাবে প্রেসিডেন্ট এই যে কার্টারের মতো মানুষ, ক্লিন্টনের মতো মানুষ, ডেমোক্র্যাটস এরা ইলেক্টেড, কেনেডি এদের এক একটা সময়ে আমরা দেখি ইমিগ্রেন্টসরা নতুন করে স্বীকৃতি পেয়েছে। আজকে আমেরিকাতে প্রথমবারের মতো একজন দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত মহিলা ভাইস প্রেসিডেন্ট, এবং সমূহ সম্ভাবনা রয়েছে যে বাইডেনের এই বয়সে তিনি যদি কোনোভাবে অসমর্থ হয়ে পড়েন বা কোনো কিছু ঘটে, এই মহিলাই হয়তো আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন, এবং সাউথ এশিয়ান অরিজিন। এটা কিভাবে সম্ভব? এটা আমেরিকাতেই সম্ভব, পৃথিবীর আর কোনো দেশে এটা সম্ভব হতে পারে না। আজকে আমেরিকা এইখান থেকে কোনোদিন পিছনে ফিরবে না, এবং আমেরিকার যে পথ তারা বেছে নিয়েছে, সেখানে যতই আপনি সমালোচনা করুন না কেন, সবকিছুতেই কিন্তু ডিবেট হয়, আলোচনা হয়, মতামত ব্যক্ত করার সুযোগ থাকে, এবং প্রত্যেকটা পলিসি সেখানে অনেক রকমের। আমেরিকার ইউনিভার্সিটি গুলো এত সজীব এবং বিশ্বের সমস্ত দেশ থেকে এত ওয়েল রিপ্রেজেন্টেড যে কেউই কিন্তু তার মেধার যে পূর্ণ ব্যবহার করার সুযোগ থেকে ব্যাহত হয় না। এটাই হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠত্ব। এই কারণে আমি বলবো যে এখনো বিশ্ব এক মেরুকেন্দ্রিক। আগের যে কোনো সময়ের তুলনায় বাইডেনের বিজয় এবং এই ইলেকশনের ফলাফল ক্লিয়ারলি রিভিল করেছে যে স্থায়ীভাবে, আমি বলছি যে এক্সট্রিমিস্ট যারা রেডনেক্স, এই যে ট্রাম্পপন্থী, তারা এমন ভাবে পরাজিত হয়েছে যে রিপাবলিকান পার্টি তার আপাদ মস্তক পরিবর্তন আনতে বাধ্য হবে। আজকে
আমেরিকা উইল বিকাম এ জেনুইন মেল্টিং পট So, এবং বিশ্বে অবশ্যই সে নেতৃত্বের পজিশনে আসবে। কিন্তু সেখানে অপরদিকে বাংলাদেশের কি লাভ? মানে বাংলাদেশের এই আলোচনা আমাদের- করে আমরা কেন আমাদের করছি? আমাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে যে একজন সচেতন মানুষ যিনি কিনা বিশ্বে গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রাধান্য নিয়ে বুঝতে চেষ্টা করেন, তারা জানবে যে বাংলাদেশ একটা কতখানি পরাজিত দেশ। সেই তুলনায় বাংলাদেশের মতো একই অবস্থায় থেকে আমেরিকা কিভাবে নিজেকে নিজের ঊর্ধ্বে এনে সাধারণ মানুষের যে শক্তি, ভোটিং পাওয়ারের যে শক্তি, এটা প্রমাণ করেছে। সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না। আজ আমেরিকার দিকে তাকিয়েই আমরা বুঝতে পারছি আমাদের অসম্পূর্ণতা কোথায়, আমাদের ব্যর্থতা কোথায়, আমাদের নাগরিকদের নাগরিক অধিকার আদৌ আছে কিনা, এবং বাংলাদেশের মানুষ হিসাবে আমি নিজেকে একজন নাগরিক হিসেবে আদৌ কি ভাবতে পারি, নাকি একটা বস্তু হিসাবে নিজেকে ভাবতে পারি। আজকে বাংলাদেশের মানুষ আমরা বস্তুতে পরিণত হয়েছে, বস্তু। এবং যারা মনে করে যে এই প্রক্রিয়াকে টিকিয়ে রেখেই রাষ্ট্রের অস্তিত্বকে সুদৃঢ় করা যাবে, তাদের যে মানসিক পরাজয় কত করুণ, তাদের যে নৈতিক অবস্থান কতখানি দৈন্যে ভরা, না, তাদের যে জি। যে বিশ্বাস প্রক্রিয়া, তারা যে কতখানি আগামী প্রজন্মকে, নিজেদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, সেটাই বোঝা যায়। প্রফেসর, জাস্ট আমি জাস্ট ছোট্ট করে যদি আপনি বলেন, এটি তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আমরা চায়নাকে নিয়ে আলোচনা করছি, আমরা ইউরোপকে নিয়ে আলোচনা করছি। মানে ভূ রাজনীতি বোঝা আমাদের জন্য আদৌ জরুরি কিনা বাংলাদেশের মতো একটা দেশের জন্য, বা যারা এই টেলিভিশন সেটের সামনে বসে আছেন, টেলিভিশনের দর্শক বা এই অনুষ্ঠানের যারা দর্শক, তাদের জন্য এই আলোচনা কতটা প্রয়োজনীয়? মানে তারা কতটা নিজেদেরকে রিলেট করতে পারছেন, বা তাদের রিলেট করা কতটা প্রয়োজন, আদৌ প্রয়োজন কিনা? Absolutely. ছোট্ট করে ঠিক আছে। খুবই। ভূরাজনীতি কিন্তু এখন একবিংশ শতাব্দীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহৃত একটা টার্ম। আনফর্চুনেটলি আমরা খুব ঢালাও ভাবে টার্মটা ব্যবহার করি, সেটার প্রকৃত অর্থ না বুঝে। সবকিছুই কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতা নয়, কিন্তু জিওগ্রাফি, ভূগোল যখন নীতিকে নির্ধারণ করে এবং যখন সচেতন ভাবে কৌশলগত প্রক্রিয়া ব্যবহার করা হয়, তখনই আমরা বলি যে ভূ রাজনীতি, ভূ রণনীতি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থাকা অবস্থায় জিওপলিটিক্স কে ব্যবহার করেছে। হ্যাঁ, এবং বড় বড় জিওপলিটিক্যাল ফিগার্সরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু, গ্লোবাল পলিটিক্স, কোল্ড ওয়ারের মূল চালিকা শক্তি ছিল ভূ রাজনীতি। কিন্তু এই ভূ রাজনীতি বর্তমান বিশ্ব ব্যবস্থায় এর প্রক্রিয়া অনেকে মনে করেছে যে আণবিক অস্ত্রের কারণে এর প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। এখন হয়তো অনেকে বলতে পারে যে ইনফরমেটিক্স রিভলিউশনের কারণে ভূ রণকৌশলগত বাস্তবতা অপ্রাসঙ্গিক হতে পারে, কিন্তু সেটা মোটেও সত্যি না। তারপরেও আমি বলবো যে আপনি যতই ভূ রাজনীতির প্রয়োগ করুন না কেন, বিশ্বে মূল্যবোধের যে আলটিমেট ট্রায়াম, সেটার প্রাধান্য থাকবেই। এবং এটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম আর আমেরিকান পলিটিক্যাল সিস্টেম যদি আপনি আজকে তুলনা করেন, সেখানে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যবোধের জয় হয়েছে, আর বাংলাদেশের মতো আসবো আপনার কাছে, চরম পরাজয় হয়েছে। ডক্টর সিনেমা সাইদ, আপনার এই কথাটা এত গুরুত্বপূর্ণ যে এবং সেখানে প্রফেসর শাহিদুজ্জামান আপনি ওই প্রশ্নের উত্তরে দিবেন, কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলেছেন, আমার মনে হয় সেটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, যে দর্শক এই মুহূর্তে কি ভাবছে যে আমরা কেন বসে বসে এখানে ভূ রাজনীতি আলাপ করতেছি। আমরা আলাপ করতেছি তিনটি কারণে। আমি যেহেতু পৃথিবীতে একা না, আমি জাতিসংঘের সদস্য, আমি সার্কের সদস্য, আমি এশিয়ার সদস্য, এই যে বিভিন্ন ফোরাম আমাকে কথা বলতে হচ্ছে, বায়োলেটারাল, মাল্টিলেটারাল, রিজিওনাল যে সম্পর্ক আমারটা, এই সম্পর্কে প্রমাণ করতেছে আমি কোনোভাবেই ভূ থেকে বিচ্ছিন্ন না। প্রত্যেক দেশে কিন্তু একটা ভূমি আছে। এই যে ভূমিভিত্তিক দেশগুলো, এখানে ব্যবসাগুলো, ভূ রাজনীতি চলে আসবে কিন্তু এখানে। এবং আমাকে দেখতে হবে আমেরিকা ক্ষমতা কে আসলো, যিনি আসলেন তিনি তো বিশ্ব নেতা হইতে চাচ্ছেন, তার ক্ষমতা অনেক বেশি, তিনি নিয়ন্ত্রণ করেন ন্যাটোকে, তিনি নিয়ন্ত্রণ করেন সামরিক শক্তিকে, পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে, শিপিংকে। এই জন্য গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ উনি যদি সেই ওরকম না হয়, আমি প্রত্যাশা করবো উনি যে ট্রাম্পের মতো আমি কিছু পাবো না। কিন্তু আমরা চেষ্টা করবো ওবামার থেকে হয় কিনা,
ক্লিন্টনের মতন হয় কিনা, আমরা চেষ্টা করবো জিমি কাটার মতো হয় কিনা। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা এই জন্য আলোচনা করি আমেরিকাকে নিয়ে, যে কেন আলোচনা করি, ইউরোপকে নিয়ে কেন আলোচনা করি, এই জন্য আমরা আলোচনা করি। আমাদের জিএসপি কি হতে পারে আমরা আলোচনা করি কিন্তু এখানে। কাজে ওখানকার রাজনীতিটা কেমন আমরা আলোচনা করি এখানে। আজকে দেখেন যদি বাংলাদেশে এই যে আমেরিকার জুডিশিয়াল বলা হয়, সেই 1803 সালে মারবারি মেডিসিনের যে কেসটা ছিল, জুডিশিয়াল রিভিউ, তারা কনস্টিটিউশনটা অবৈধ ঘোষণা করলো, কিন্তু মেনে নিল কেটে ক্ষমতা যারা ছিল তারাও রিপাবলিকান, এবং ওই কোর্টে যে ছিল তারা মার্শাল, সেটা আমেরিকার রাজনীতি করতেন তিনি রিপাবলিকান, 35 বছর ধরে ক্ষমতা ছিলেন। শক্তিটা কি? আমেরিকার জুডিশিয়াল শক্তিটা হচ্ছে আমেরিকার জুডিশিয়ারিতে যারা সুপ্রিম কোর্টে যারা যান, ওয়ান্স অ্যাপয়েন্টেড ফর এভার। আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেন, যদি বলে দেন বিচারপতিদেরকে আপনি যে দলেরই হন আপনাকে বরখাস্ত করা যাবে না, আজীবন থাকবেন, আপনি দেখেন চেহারা ঘুরে যাবে। কিন্তু আমেরিকা কেন আমেরিকা আছে বুঝতে পারতে গেল ঐতিহাসিকভাবে আপনি করতে হয়েছে। এই যে কম্প্রোমাইজ করছেন ইলেকট্রাল কলেজ নিয়ে, আপনি তো সিলেক্ট করতে পারতো ইলেকট্রাল কলেজ কাম সিনেট, এটা কম্প্রোমাইজ। যখন কনস্টিটিউশন তৈরি করা হয় তাদের মধ্যে বিতর্ক ছিল, থার্ড ফোর্থ চলে আসতে হবে এখানে, ইতিহাসটা সেরকমই। কিন্তু কম্প্রোমাইজের পরও তার বলতেছেন আপনারা এটা ঠিক না, আপনি বলছেন তুই চেঞ্জ করতে পারেননি, কিন্তু চেঞ্জ করার সমস্যা আছে কিন্তু সেখানে, রিজিড কনস্টিটিউশন তো এত সোজা পারবেন না কিন্তু। এখন সবকিছু মিলে যদি বলেন যে আমেরিকার আমরা স্মরণ করবো, চীনকে কেন করবো? চীন আমাদের দেশে ঢুকে গেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, প্রচুর তার মেগা প্রজেক্ট করতেছে। এই জন্য আমার চীনকে আমার দরকার, জানতে হবে চীন কোথায় আছে, দেশটা কোথায়, কি সে বিআরআই কাকে বলে, স্ট্রিং অফ পালস কি বলে, আমাকে জানতে হবে। আমাকে ভারতকে জানতে হবে, প্রতিবেশী সে আমার, কোথায় কোথায় বর্ডার আছে, ভূ রাজনীতি প্রয়োজন। আমাকে দক্ষিণ এশিয়া জানতে হবে, পাকিস্তানকে জানতে হবে, আমাকে আফগানিস্তান কি হচ্ছে তাকেও জানতে হবে, সেন্ট্রাল এশিয়া জানতে হবে। সুতরাং সারা পৃথিবী তো ভূগোল, ভূগোলে বাইরে কিছু নাই। এই জমিটা আছে বলেই তো মানুষ আছে রাজনীতি করতেছে। রাষ্ট্র মানেই তো প্রথম সংখ্যা হচ্ছে তার ভূখণ্ড আছে কিনা। কাজে ভূ রাজনীতি যারা নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা জানতেই হবে। এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট কে হলো, শুধু আমি না, ওই আফ্রিকান মালিদের দেখেন তারাও চিন্তা করতেছে কে হলো, কারণ এটার সাথে বিশ্ব রাজনীতি জড়িত, জাতিসংঘের ভবিষ্যৎ এর জড়িতের সাথে। আজকে জাতিসংঘ যদি চাঁদা সবচেয়ে আমেরিকা বেশি দেয়, ইউরোপ দিচ্ছে, সবাই দিচ্ছে, কিন্তু WHO কিভাবে চলতেছে। সুতরাং আমাকে জানতে হবে এটা, ভূগোলে যেতে পারবো না। ভূগোল আছে বলে আমি যে কথা বলতেছি আপনার সাথে, আমি চ্যানেলে বসে কথা তৃতীয় মাত্রা কথা বলতেছি, এটা ভূগোল। মানুষ তৃতীয় মাত্রা পছন্দ করে, দেখে কেন দেখে বলতে পারেন কেন দেখেন আপনি? ওই যে ভাই আপনাদের এখানে সব ধরনের কথাবার্তা হয় এই জন্য দেখি। সমস্যা কিন্তু সেখানেই। আমরা আমেরিকার স্মরণ করবো কেন? ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, জাতীয় স্বার্থে, রিজনাল স্বার্থে, ইন্টারন্যাশনাল সিস্টেমের স্বার্থে প্রয়োজন। যারা মনে করে এই সমস্ত আলোচনা কেন করেন তারা নিজেরাই বোঝে না রাজনীতি কাকে। রাজনীতির একটা সংজ্ঞা শুনেন, রাজনীতির সংজ্ঞাটাই হচ্ছে ছোট থেকে বড়, লোকাল টু ন্যাশনাল, ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল, দিস ইজ পলিটিক্স। প্রফেসর শাহিদুজ্জামান তার আলোচনার মধ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা তুলনা করবার চেষ্টা, আমি সেভাবে তুলনার জন্য করবো না, এবং সেটি করতে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা তার বলেছেন। হ্যাঁ বলেছি, আমি সেটা সেভাবে বলবো না। আমেরিকাতে দেখেন, আমেরিকাতে রিপাবলিকান ডেমোক্রেট পার্টি সোচ্চার। একটা দেশের প্রধান শক্তি হচ্ছে দল। দল যখন মানে কি বলে চোখের নিচে চলে যায়, আপনি কি করবেন? আপনাকে দিতে পারে, আপনি গেছেন কেন? প্রশ্ন করেন সেই দলগুলোকে যারা বাংলাদেশে আছে। বুদ্ধিজীবীর কথা বলবে না, দায়িত্বটা না, কিন্তু জাপল ছাত্র হবে না এখানে। আগে আপনি প্রমাণ করেন রুশো এখানে আসবে না, বল্টার এখানে আসবে না। কিন্তু কেন আসবে না? এখানে রাজনৈতিক দলগুলো হয়ে গেছে, দলগুলো ভীরু কাপুরুষ হয়ে গেছে সব। আপনারা ঘরে বসে থাকবেন আর বুদ্ধিজীবীর বিবৃতি দিব 40 জনের মতন, কি লাভটা কি? ওই 40 জন বিপদে পড়বে, এখানে 40 বিপদে পড়বে। কেন বিপদে ভালোভাবে? সংকট আছে এখানে। আপনারা অপোজিশনের নেতা হয়েছেন, আপনারা বলতেছেন দেশ ব্যুরোক্রেসি চালাচ্ছে, আবার আপনার সুবিধা নিচ্ছে তারা। যেই দেশে পার্লামেন্টে বসে স্ট্যান্ডিং কমিটি মাসে একটা করে মিটিং হওয়ার কথা, মিটিং করছে তারা, এটা অর্থ কি? স্ট্যান্ডিং অর্থ কি? আপনি একটা স্ট্যান্ডিং কমিটি করছেন, ওই মন্ত্রণালয়ে সবকিছু আপনার নখদ করতে থাকবে, ওরা কাঁপতে থাকবে আপনার জন্য ওয়াচ ডগ হিসাবে। কাঁপে না তো, আপনি নিজে তো কাঁপতেছেন, তো কেমনে হবে? সুতরাং যার যার দায়িত্বটা কিন্তু এক জায়গায় না। কিন্তু আমি বলছি যে আমরা পারলেও না করি, না পারলেও না করে ঘুমাইতে থাকি, এই যে ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু কেন এটা হলো? বুদ্ধিজীবীদের বুদ্ধি কাজে লাগবে না, কারণ রাজনীতি নাই। 69-এ বুদ্ধিজীবী ছিল, রাজনীতি ছিল, বুদ্ধিজীবী তৈরি হয়েছিল। এখন যেহেতু রাজনীতি নাই, বুদ্ধিজীবী নিয়ে তারা রিস্ক নেবে না তো স্যার। তাদের কাজ হলো বুদ্ধি সর্ববুদ্ধি কাকে দিবে? বুদ্ধি দিতে গেলে বেশি বোঝে। যে যত বেশি বুদ্ধিমান সে তত বেশি বিপদ আছে বাংলাদেশে কিন্তু। এবং এই বিপদটা কিন্তু শুধু আওয়ামী লীগের আমলে না, কিন্তু এটা বিএনপির আমলে ছিল। কিন্তু আপনি পন্থীর বাইরে গেলেই আপনাকে বলবে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এই যে একটা কথা বলি, আমি শেষ করে দেবে, প্রাইম মিনিস্টার কনসেপ্ট আসেন আপনি। শহীদুজ্জামান ভাই আপনার আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের আপনি। আমরা বলি হেড অব দ্য গভর্নমেন্ট। একটা সংসদীয় গণতন্ত্রে হেড অব দ্য গভর্নমেন্ট থাকে, সরকারের ব্রাঞ্চ কাটা।
বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ। আমেরিকা বলে চিফ এক্সিকিউটিভ। ইয়েস, রাইট কনসেপ্ট। আপনি প্রাইম মিনিস্টার, হেড অফ দ্য গভর্নমেন্ট কেন দিলেন না? দিস কনসেপ্ট ইজ আনডেমোক্রেটিক কনসেপ্ট। যদি আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট হন, সুপ্রিম কোর্ট আপনার আন্ডারে, কিন্তু আপনি তার নিচে, আপনি কিন্তু ওই যে 1 নম্বর স্পিকার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই যে নাম্বার দিচ্ছেন, বিচার বিভাগ তো নাম্বারের বাইরে, তার প্রোটোকল তো নাম্বারের বাইরে। তার প্রোটোকল লাগবে কেন? চিফ জাস্টিসের প্রোটোকল কেন রাখবে জানেন? আমি তো বুঝি না কেন। চিফ জাস্টিস তার কেন প্রোটোকল লাগবে? সংবিধান দিয়ে দিচ্ছে তাকে, সেও খুশি আছে না। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে সেপারেশন তো এখানে হবে না। নাইদার পসিবল নট ডিজারেবল। হারম্যান ফাইনার্ট বলে দিচ্ছে না আগে। রাষ্ট্রবিজ্ঞান এটার উপর গবেষণা করতেছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কইছে কি, রাষ্ট্রবিজ্ঞানের ঘুমাচ্ছে। তো সমস্যা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এমন ঘুম দিছে, কি হচ্ছে তারা জানে না। কিন্তু কেন এটা শুরু হচ্ছে না? আমরা কেন বারবার বলতেছি ব্রিটিশ সিস্টেমে প্রাইম মিনিস্টার হেড অফ দ্য গভর্নমেন্ট হতে পারে না? যদি তাই হয় তাহলে যা হওয়ার তাই হবে। আর কনসেপ্ট চেঞ্জ করেন না কেন? আগে কোনো কথা নাই, রাষ্ট্রবিজ্ঞানীদের ঘুম। এই টেলিভিশন সবাই বলতেছে তাই, কিন্তু কেউ বলছে না কেন? আপনাকে বলতে হবে চিফ জাস্টিস অ্যাবাভ অল। উনি বিচার বিভাগ, কাজী মাথা নত করে না, কিন্তু ওনারা প্রোটোকল ফেলা দিয়েছেন। তো কাজেই আমাদের দেশের সিস্টেমটা দেখে না কেন? আমেরিকা কি তাই? আমেরিকা তো সে যতদিন জীবিত আছে থাকবে, তাকে সরাতে পারবেন না। আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে দিয়েছেন থ্রেট। আপনার সমস্ত বডিগুলি যদি আছে গেলি ইন্ডিপেন্ডেন্ট বডি, দ্বন্দ্বহীন। গোলাম রহমান বলছে আজকে নির্বাচন কমিশনে কি হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ করলো 40 জন বুদ্ধিজীবী। কি অভিযোগ করলেন আপনি? কার কাছে অভিযোগ করলেন? যার কাছে অভিযোগ করলে বিচার পাবেন আপনি? আপনি জানেন না ক্ষমতা কার কাছে আছে? এই যে বুদ্ধিজীবীরা জানে ক্ষমতা কার কাছে, কেন গেলেন? আপনার এই জন্য গিয়েছেন, কেউ নাকি বুদ্ধি দিচ্ছে আপনাকে যে একটা কাগজ থুয়ে আসছেন এখানে, আপনি থুয়ে আসছেন। এখন থুয়ে আসা কি হয়েছে? এখন এই বুদ্ধি খবর নিচ্ছে কে কি করে। সরকার পক্ষে তো বলে দিল এর পিছনে চক্রান্ত আছে। এগুলি বুঝতে হবে। নির্বাচন কমিশনের কথা দরকার নেই। তো নির্বাচন হচ্ছে না কে না জানে, বাচ্চা শিশু জানে। এটা প্রমাণ করতে হবে আপনাকে, প্রমাণের দরকার নেই। তো যেহেতু নির্বাচন কমিশনের প্রসঙ্গে তুললেন, নির্বাচন কমিশনাররা আজীবনের পেনশন চাইছেন, কোনো মন্তব্য আছে আপনার? এইবার আসেন, ছোট্ট করে সময় এবার আসেন। আমি কমিশনের কথা বলতেছি না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আপনি সাকসেনা চিন্তা ভারতের, সে দেখাই দিয়েছে তো। তৃতীয় বিশ্বে নাই, উনি তো ছিলেন, সেশন তো দেখাই দিয়েছে তো সে। আমরা পারছি না কেন? আমরা এই জন্য পারছি না, ওই যে বললাম মাজা ভাঙ্গা, মাথা ভাঙ্গা, হাত ভাঙ্গা। আমরা সবসময় চিন্তা করি ব্যক্তির সুবিধা কি, ওখানে খরচপাতি কিভাবে হচ্ছে, বক্তৃতার জন্য কত টাকা নিচ্ছেন, কিভাবে পয়সা নিচ্ছেন, কোনো কথা হবে কিন্তু সবই একটা বিচারও কিন্তু হবে না। কারণ আলটিমেটলি যে মাহবুব সাহেব আছেন সেখানে মাঝে মাঝে কথা বলেন, উনিও নির্লজ্জ। কারণ কথা বলার পর উনি তো বেতন তুলতেছেন। আবার আপনাকে হতে হবে সেই ব্যক্তি, এই দেশ স্বাধীন হয়েছে কাদেরকে দিয়া? যারা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, জেল কাটছে বুদ্ধিজীবী, দোজ পিপুল আছে এখানে। শুধু বুদ্ধিজীবীদের স্বাধীন হয়েছে, আমি বলেছি রাজনীতিবিদরা মেইন, কিন্তু সেখানে যারা বুদ্ধিজীবী ছিল তারা রিস্ক নিয়েছে। সাধারণ মানুষ আসলে, সাধারণ মানুষ ছিল সেখানে। এখন সাধারণ মানুষ কোথায়? সাধারণ মানুষ কার পক্ষে আছে? ওই বিএনপি পক্ষে, জাতীয় পার্টি পক্ষে, আওয়ামী লীগের পক্ষে আছে। শোনেন, জনগণ তো সুবিধা আছে, আপনি ঘরে বসে বসে বন্টন করেন, অসুবিধা কি? জনগণ তো জানে না কিছু। এই যে জনগণকে ভাগ করে ফেলেছেন আপনি বিভিন্ন দলে, গোষ্ঠীতে। আমি সেই জন্য বললাম বাংলাদেশ সম্পর্কে শহীদ ভাই যা বলছেন, দ্বিমতের কোনো অবকাশ নেই। ক্ষোভটা হচ্ছে আমার ওই জায়গাটাই। কিন্তু আপনি কি মনে করেন কি উনি যেটি বলছেন যে এখানে মানুষ বস্তুতে পরিণত, মানে উনি ওনার কথা বলেছেন, ওইটা আবার সে না, ওইটা তার ব্যাখ্যাটা, আমি ওইটা যাবো না। আমি বস্তু না, আমি কথা বলছি আপনার সাথে, সেও বস্তু না, কথা বলতেছে আপনার সাথে। যদি বস্তু হইতো আজকে সে কথা বলতে পারতো না। কিন্তু ওটা একটা সিম্বলিক বলছে আর কি, যে আমাদের জাতি বলছে। আমি আসছি আপনার কাছে প্রফেসর শাহিদুজ্জামান, আমি জাস্ট শেষ করতে হবে আমাকে, জাস্ট 1 মিনিট সময় আপনার জন্য, শেষ করবার জন্য। ধন্যবাদ। আমার শেষ কথা হচ্ছে যে আমি চীনকে নিয়ে মোটেও গর্ব করতে পারি নাই, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও অস্তিত্বের জন্য চীন অনিবার্য, এবং বর্তমানে চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন ধারা, মৈত্রীর বন্ধন সৃষ্টি করতে হবে। ভূ রাজনৈতিক কারণে, ভূ কৌশলগত কারণেই আমাদেরকে, যেমন ধরেন যে তিস্তা ব্যারেজে ওইখানে তিস্তার পানির ফ্লো যে চীনের সাথে চুক্তি করার কথা এখনো হচ্ছে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ঢাকায় সফর করতে চেয়েছিলেন, সে সফরটি ঘটেনি। চীন আগামীতে অনেকগুলো প্রজেক্টে তার কর্মতৎপরতা দেখাবে আমরা জানি, কিন্তু সেগুলো এখন পর্যন্ত ঘটছে না। কেন ঘটছে না, কার কারণে ঘটছে না, কারা আমাদের জাতীয় স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখতে পারছে না, তাদের চিহ্নিত না করতে পারলে আমাদের কিন্তু ভবিষ্যতে আমরা পরিণত হব একটা অকার্যকর রাষ্ট্রে। এবং রাষ্ট্রের যে সার্থক মূল্যায়ন এবং মৈত্রীর বন্ধন, মিত্রতা, এগুলো যে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে
জাতীয় স্বার্থের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ ও কার্যকর সেটা আমরা এখন দেখতে পাচ্ছি পদদলিত হতে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ডক্টর সিনহা, আমি আবারও বলছি, অকার্যকর রাষ্ট্র, ফেল্ড স্টেট বা কোলাপসিবল স্টেট কনসেপ্টটা চেঞ্জ হয়েছে, এখন কোলাপসিবল বলা হচ্ছে। কিন্তু আমি এটার উপর 7টা আর্টিকেল লিখছি। অকার্যকর হতে হলে যে 6টা ফান্ডামেন্টাল কর্ম দরকার আপনার, এটা হবে না কোনো দেশে হবে না এটা। সুতরাং বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র হবে না। এত ওভার জেনারেশন করা ঠিক না, কিন্তু অকার্যকর ব্যাখ্যা আছে। কিন্তু আপনি বলতে পারেন বাংলাদেশ ঢিলাঢালা হয়ে যাবে, অকার্যকর তো প্রশ্ন উঠে আসে, এই কনসেপ্টে তো ভুলে গেছে। আই পুট দ্য চ্যালেঞ্জ দ্য কনসেপ্ট ফেল্ড স্টেট, কোন স্টেট ফেল করে না কিন্তু। সুতরাং এখন চীনকে নিয়ে যে কথা বললেন, অপরিহার্য পার্ট অফ দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ। ইয়েস, ভূ রাজনীতিতে চীন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চেক এন্ড ব্যালেন্সের প্রয়োজন। বিশেষ করে ভারতের সাথে আমাদের চেক এন্ড ব্যালেন্সের প্রশ্নে চীনকে প্রয়োজন, কারণ চীন যে শর্তে বাংলাদেশে আসতেছে আর ভারতও সাহায্য দিচ্ছে, কিন্তু হাত পা কান বেঁধে বস্তা বানাইলেছে আপনি, তারপর বলতেছে টাকা নাও। ওই টাকা জীবন আসবে না কিন্তু। ফার্স্ট পেজ থার্ড পেজ চলতেছে, কিন্তু কোন ফেজে কিন্তু টাকা আসেনি। কিন্তু ঘোষণা দিলে টাকা, আপনি ঘোষণাটা কি? এই যে মুখরোচক ঘোষণা ভারতের, চীনেও দিয়েছে এত ডলার দিব, আমরা নিতে পারিনি। তো আমাদের জন্য যেমন ধরেন সর্বশেষ বলে দিই, কোভিডের কথা বলেছি, আপনার এখানে দেখলাম বিভিন্ন দলের লোক এসব ফাড়া ফেলা করে। হ্যাঁ, কোভিডের ব্যাপারে ভারতের সিদ্ধান্তটা যেটা, সিরামের ব্যাপারে যে কথা বলা হয়েছে, সেটা আমি কিন্তু এটাকে বাঁকা চোখে দেখব না। যে কোনো দেশ তার নিজের নাগরিক হিসেবে আগে করবে। ভারত আকবরে যে কথা বাংলাদেশের সাথে বলেছে, এটা তার ডিপ্লোম্যাটিকলি পলিটিক্সে ভুল করছে। কিন্তু এটা বাংলাদেশে ওষুধ তৈরি হলে আমার বাংলা নাগরিক আগে পাবে, কিন্তু আমি না দিয়ে পারবো না, কিন্তু আমার চেয়ার থাকবে না, জনপ্রশ্ন। ধন্যবাদ। সুতরাং সবকিছু বাস্তবে দেখেন। ধন্যবাদ ডক্টর সিনহা আহমেদ সাঈদ এবং প্রফেসর এম শাহিদুজ্জামান আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল ইয়ার রিভিউ 2020 এবং 2021 এর এক্সপেকটেশনস নিয়ে, বাট আলোচনা ভূ রাজনীতির মধ্যে গড়িয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুর্বলতাগুলো তো ডক্টর সিনহা চিহ্নিত করবার চেষ্টা করেছেন, অন্যদিকে 2020 ইলেকশনের ভিত্তিতে প্রফেসর শাহিদুজ্জামান বোঝাবার চেষ্টা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এখনো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, তার যে প্রতিষ্ঠানগুলো আছে, তার যে ভ্যালুজ আছে, তার জনগণের মধ্যে যে শক্তি আছে দেশকে ভালোবাসার, এবং দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সবার জন্য যেভাবে নিজেকে উন্মুক্ত করে দেয়, তার যে ঔদার্য, সেটি প্রফেসর শাহিদুজ্জামান বোঝাবার চেষ্টা করেছেন। এবং এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে চীনের প্রসঙ্গে এসছে। চীন একটা জায়গা করে নেবার চেষ্টা করছে, কিন্তু তারও অনেক দুর্বলতা এই প্রসঙ্গে আলোচনা এসছে। এবং কেন আমরা বাংলাদেশে বসে বাংলাদেশের দর্শকরা কেন এই ভূ রাজনীতির আলোচনা শুনবেন, বা আমরাই কেন বা আলোচনা করব সময় নষ্ট করে, সেই প্রসঙ্গে এসছে যে এখন আসলে গোটা পৃথিবীকে না বুঝলে সামনের দিকে এগুলো যাবে না। সেটি নাগরিকদের জন্য সত্য, দেশ যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তাদের জন্য সত্য, রাজনীতিবিদদের জন্য তো অবশ্যই সত্য। কাজেই এই ভূ রাজনীতি বোঝাটা খুবই জরুরি। এবং সেখানটাতে এই প্রসঙ্গটাও আলোচনার মধ্যে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের তুলনা হয়েছে। নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা এখনই সেই অর্থে তুলনাটা চলবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসে বাংলাদেশের সেই অভিজ্ঞতা নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখে নিজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরাবার চেষ্টা করতে হবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুর্বলতা আছে সেটিও শুধরাবার চেষ্টা তারা নিশ্চয়ই করবেন, এবং বাইরের দুনিয়া থেকেও সেই আলোচনাটা আসবে। বাংলাদেশের অনেক অর্জন আছে কোভিড-19 মোকাবেলায়, অস্বীকার করবার জন্য কোনো সুযোগ নেই। 50 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে, তবে আরো অনেক দূর যেতে পারতো, কেন যেতে পারেনি সেটিও হয়তো আমরা চুলচেরা বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের সংকট যে নেই সে কথা বলা যাবে না, এবং এই সংকটের দায় যে কোনো এককভাবে কোনো রাজনৈতিক শক্তির তাও বলা যাবে না। এই সংকট এই যে ক্ষোভের বা কষ্টের সঙ্গে বলেছেন, হয়তো প্রফেসর শাহিদুজ্জামান সেভাবে করেননি যে আমি এদেশের নাগরিক আমার মনে হয় না, কিন্তু এটা একটা কষ্টের কথা। এবং এই কষ্টটা তৈরি করবার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃত্ব কম বেশি সকলেরই দায় আছে। কোনো বিশেষ একটি দলকে, কোনো বিশেষ একজন নেতাকে অভিযুক্ত করলে চলবে না। এবং সেখানটাতে প্রশ্ন এসেছে বাংলাদেশ এই জায়গাটিতে যথার্থভাবেই এগিয়ে চলেছে চীন এবং ভারতের মধ্যে ভারসাম্য বজায় রেখে, এবং ভারতের সঙ্গে একক সখ্যতা বাংলাদেশের জন্য সুখকর নয়, অভিজ্ঞতা নয়। চীনের সঙ্গে চীন যে খুব ভালো মিত্র হতে পারে, নির্ভরযোগ্য মিত্র হতে পারে, সেটিও সত্য নয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি সেটা অত্যন্ত বিবেচ্য বিষয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিবেচনাটা রাখতে হবে যে বাংলাদেশকে এই ভারসাম্য বজায় রাখতেই হবে যদি যতক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অন্যের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করে। বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য শক্তির, যত ক্ষুদ্রই হোক না কেন, তার ভৌগোলিক অবস্থানের
অবস্থানের কারণে, যে স্ট্র্যাটেজিক কারণে, বাংলাদেশের যে লোকেশন, বাংলাদেশের জনগণের যে উদ্যমী শক্তি, বাংলাদেশের মানুষের যে স্পৃহা, সেটিকে বিবেচনায় রেখে যদি কোনো পৃথিবীর অন্যান্য শক্তিগুলোকে বাংলাদেশকে আলাদাভাবে বিবেচনা করে, তাহলেই সেটি তাদের জন্য কল্যাণকর হবে এবং তাদের সঙ্গে বাংলাদেশের যে টাই বা সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হবে বা নতুন পথ বেরোবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।